আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে টপ নিউজের প্রথম শিরোনামটি হলো বাংলাদেশি ক্রেতা সংকটে বন্ধ মার্কুইস স্ট্রিটের 40 দোকান। বাংলাদেশিদের অভাবে ঈদের কেনাকাটায় ভিড় নেই কলকাতার নিউ মার্কেটে। ততটাই শোচনীয় অবস্থা কলকাতার মার্কুইস স্ট্রিটে। ঈদ মৌসুমে বেচা কেনায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের, যার জেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেক ব্যবসায়ী ক্ষোভ জানাচ্ছেন মোদি হাসিনার ওপর। মার্কুইস স্ট্রিটে বেচা কেনার অভাবে বন্ধ হয়েছে 40টির বেশি দোকান। গত শুক্রবার এমন চিত্রই ফুটে উঠেছে কলকাতার বিভিন্ন অঞ্চলে। তথ্য বলছে, বাংলাদেশি না আসার কারণে বাজারের বেচাকেনা কম হয়েছে প্রায় 30%। কলকাতার নিউ মার্কেটে এর প্রভাব পড়েছে 60%, আর মার্কুইস স্ট্রিট একেবারেই ঝিমিয়ে পড়েছে, যার জেরে পশ্চিমবঙ্গের পড়ে যাওয়া অর্থনীতি এখন কিভাবে সামাল দেওয়া যায় সেটাই বড় প্রশ্ন। আর এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন কলকাতার ব্যবসায়ীদের একাংশ। অনেকেই মনে করছেন মোদির উচিত হয়নি হাসিনাকে আশ্রয় দেওয়া, যার কারণেই দুই দেশের মধ্যে বিদ্বেষ তৈরি হয়েছে, আর তার ফলে ভুগছে ব্যবসায়ীদের একাংশ। তারেক সিদ্দিকের পকেটে 400 কোটি টাকা। জাতীয় পরিচয়পত্রে থাকা নাগরিকদের তথ্য ভান্ডার ব্যবহার করে সাবেক এক সেনা কর্মকর্তা একাই হাতিয়ে নিয়েছেন প্রায় 400 কোটি টাকা। এই তথ্য ভান্ডারের নিয়ন্ত্রক টাইগার আইটি হলেও প্রতিষ্ঠানটির নেপথ্যের নায়ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক। ইসির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, গত 15 বছর একটি মাফিয়া চক্রের মাধ্যমে অরক্ষিত অবস্থায় পরিচালিত হচ্ছে প্রায় 12.5 কোটি নাগরিকের এনআইডি ডাটাবেজ। এই ডাটাবেজ ভারতের গোয়েন্দা সংস্থা রও ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। শেখ হাসিনার সম্মতিতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তারেক সিদ্দিক ডাটাবেজটি রয়ের হাতে তুলে দেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, টাইগার আইটির কর্ণধার জিয়াউল আহসান যুক্তরাষ্ট্রে বসবাসরত এই জিয়াউলের সঙ্গে তারেক সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তথ্য ভান্ডারকে কাজে লাগিয়ে ঘুষ হিসেবে তারেক সিদ্দিক কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে বিশ্বব্যাংকের তদন্তে উঠে এসেছে। স্মার্ট কার্ড প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের কারণে বিশ্বব্যাংক 2019 সালে তারেক সিদ্দিকের নিয়ন্ত্রণাধীন টাইগার আইটিকে কালো তালিকাভুক্ত করে। ব্যাপক অভিযোগের পরও শেখ পরিবারের সঙ্গে সখ্য থাকায় টাইগার আইটি সবসময় ছিল ধরাছোঁয়ার বাইরে। স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা হয়েছে প্রায় 15 বছর। শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে গত 15 বছরে নিজেদের লোকদের জন্য ব্যবসা কেন্দ্রে পরিণত করেছিল। স্বাধীনতার চেতনা নিয়ে চলে এই ব্যবসা। ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে মন্ত্রী ও সচিবদের ভুয়া সনদ দিয়ে এই ব্যবসা করেন তৎকালীন মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিএনপি এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করলেও আওয়ামী লীগ ব্যবসা করেছে পুরো সময়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার সব নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিষয়ে অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। এদের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা থাকতে পারেন এমন আশঙ্কা থেকে যাচাই বাছাইয়ের কাজ চলছে। ইতোমধ্যেই 6,000-এর মতো ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের মন্ত্রী ও ওই আমলের 5 সচিবও রয়েছেন, আর 71-এর শিশু রয়েছেন 2,111 জন। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান আর্মির পরিচালিত গণহত্যায় কতজন শহীদ হয়েছেন এমন কোনো তথ্য নেই মন্ত্রণালয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে 5,000-এর কিছু বেশি শহীদের পরিবার ভাতার আওতায় এলেও প্রকৃতপক্ষে 9 মাসের যুদ্ধে কতজন শহীদ হয়েছেন এমন কোনো তথ্য কিংবা সুনির্দিষ্ট সংখ্যাও নেই সরকারের কোনো দপ্তরেই। গাজায় আল জাজিরা সাংবাদিককে হত্যা, হামাস যোদ্ধা দাবি ইসরায়েলের। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার উত্তর গাজার বাইত লাহিয়ার গাজার আল জাজিরা মুবাশের চ্যানেলের প্রতিনিধি 23 বছর বয়সী হোসাম সাবায়েতের গাড়ি লক্ষ্য করে বিমান হামলায় তিনি নিহত হন। আল জাজিরার পক্ষ থেকে এক বিবৃতিতে
হোসাম সাবায়েতের হত্যার নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে হোসামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, এই অপরাধের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইসরায়েলি আগ্রাসন ও হয়রানি সত্ত্বেও গাজা থেকে অব্যাহত সংবাদ প্রচারের অঙ্গীকার জানায় আল জাজিরা। এর আগে ইসরায়েলি হামলায় আল জাজিরার আরও 6 সাংবাদিক নিহত হয়েছিলেন। ভারত ম্যাচে সেটাই করে দেখালো বাংলাদেশ। কিক অফের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল পুরো শক্তি নিয়ে ভারত সীমান্তে। প্রথম মিনিটেই গোলের সুযোগ এসেছিল। ভারতীয় গোলকিপার ডি বক্স থেকে বেরিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে মিসপাস তুলে দেন মুজিবুর রহমান জনির পায়ে। জনি বল পেয়ে আড়াআড়ি অফ থেকে গোল পোস্ট লক্ষ্য করে ফ্লেসিং করলেন, কিন্তু সেটা গোলের নিশানা যে পেল না। গোলশূন্য এই ম্যাচটি শেষ হলেও সন্দেহাতীতভাবে আধিপত্যের লড়াইয়ে বাংলাদেশ জিতল। দ্বিতীয়ার্ধে উভয় দল কিছুটা রক্ষণাত্মক মেজাজে লড়ল। গোল করার চেয়ে গোল না খাওয়ার চেষ্টাই বেশি দেখা গেল দুই দলের মধ্যে। তবে গোল করার সুযোগ এই অর্ধেও বাংলাদেশই বেশি পেল। 88 মিনিটের সময় প্রায় 30 গজ দূর থেকে বাম পায়ে ফয়সাল ফাহিম যে শট নিলেন, সেটাও মাটিতে শুয়ে ঠেকিয়ে দিলেন ভারতের গোলকিপার বিশাল কেইত। গোলশূন্যতে শেষ হওয়া এই ম্যাচের স্কোরলাইনের দিকে তাকিয়ে ভারতের মন খারাপ। আর ডগ আউটের দৃশ্য জানান দিচ্ছিল বাংলাদেশ এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরতে পেরে আনন্দিত। দর্শক, আজ আমাদের টপ নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।